এই যে শেখার কথাটা তুমি বলছো, এখন তো মানে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে নাচের স্কুল, এবং সেখানে যারা শেখাচ্ছেন তাদের হয়তো বিরাট কিছু বয়স নয়, অভিজ্ঞতাও হয়তো নয়, তারা হয়তো নিজেরা কিছু কাজ করেছে, শিখেছে, কিছু পারফরমেন্সেস করছে বা করেছে, সেখান থেকে একটা স্কুল, সেখান থেকে তার কিছু স্টুডেন্ট, আর একটা দল হলো, এইভাবে একটা চলা চলছে। এই যে জোয়ারের কথা বলছে, এটা একটা জোয়ারের একটা পদ্ধতি, একটা কোর্স, সেটার মধ্যে আমরাও রয়েছি, তুমিও রয়েছে, তুমি তো একেবারেই ওতপ্রোতভাবে রয়েছে, আমিও দেখছি, যেহেতু আমিও অল্প বিস্তর তোমাদের সাথে থেকে কাজকর্ম করি। তো এই যে অল্প শিখে নেমে যাওয়াটা, বা একেবারে সেরকম ভাবে পরিপূর্ণ ব্যাপারটার মধ্যে নাচ থেকেও শিখিয়ে যাওয়াটা, এটা কিভাবে তুমি দেখো বলো তো? কারণ তুমি তো অনেক দশক ধরে কাজ করছো, অনেক স্টলওয়ার্সদের সাথে কাজ করছো, যেগুলো নিয়ে আমি প্রশ্ন করবো, আসবো শেখাটায়। কিন্তু এই জায়গাটা তুমি কিভাবে দেখো? তাদের বাচ্চাদের মা বাবারা কিভাবে দেখে? কি তার প্রভাব পড়তে পারে সেই বাচ্চাদের ওপর, সমাজের ওপর, শিল্পের ওপর, ওভারঅল? আমি যখন নাচ শিখতে গেছিলাম, আমার বাবা মা আমার শিক্ষকদেরকে কখনো বলেনি আচ্ছা এটা এরকম করলে না, কারণ আমার বাবা মা নাচটা বুঝতেন না, জানতেন না। ভালো লাগাটা থাকতেই পারে, মানে আমি রান্না জিভের টেস্ট দিয়ে বুঝেছি কতটা ভালো, কিন্তু খেয়ে বুঝলাম। কিন্তু রান্নাটা কি করে করতে হয় সবাই তো সেটা জানে না, সেটা যিনি রান্না করেন তিনি জানেন। কিন্তু আমরা সবাই স্বাদ বুঝি, কিন্তু যতটুকু বুঝেছি খুব ধৈর্য চাই, তবেই সঙ্গীতে আসাতে। সঙ্গীত এই জন্যই বলছি নৃত্যম গীতম তথা প্রাণ সঙ্গীত বলছে, এই তিনটে কি নিয়ে নৃত্যটা এই যোগাযোগ একটা আসবে। যখনই আপনি শিখতে যাচ্ছেন, আপনাকে একটা সময় এবং ধৈর্য নিয়ে যেতে হবে। এক্ষুনি এইচএস পাস করে আপনি ইঞ্জিনিয়ারিং বা ডক্টর বা এরকম ধরনের পরীক্ষা আপনি দিতে পারবেন না, মানে আপনার মধ্যে ধৈর্য নেই। আপনাকে প্রথম শেখাবে সঙ্গীত, ধৈর্য। আপনি শাস্ত্রীয় নৃত্য বা সঙ্গীতকে হয়তো নিতে পারেন না, সেটা শাস্ত্রীয় সঙ্গীতের কিন্তু দোষ নয়। আমরা শাস্ত্রীয় সঙ্গীত শুনে শুনে তার মধ্যে ভালোবাসা তৈরি করি, মানে শাস্ত্রীয় সঙ্গীত আপনাকে ভালোবাসবে না, আপনাকে ভালোবাসার পথকে আপনাকে রোজ শুনে শুনে ভালোবাসতে। মানে আমরা থাকেন একটা মানুষকে যদি শুনে শুনে, সেটা তার ছোটবেলা থেকে মন্ত্র শুনে শুনে সে বড় হয়েছে, সে আপসেই ওটা বলে, মানে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। প্রথমে ওইভাবেই যে আপনাকে যেতে হবে। স্কুলে আপনি ঢুকছেন, আপনি জানবেন যে আপনি একজন স্টলওয়ার্ডের কাছে ঢুকছেন, মানে আপনি স্টলওয়ার্ড হয়ে গেছেন, এটা ভাবা মুশকিল। আমরা অনেক সময় চাই যে টিচারের নাম করে যদি কোথাও ঢুকে গিয়ে কিছু কাজ করে ফেলা যায়। আমার গুরুজি বলতেন ওটা ক্ষণস্থায়ী, আর যেদিন আমি থাকবো না সেদিন তুমি কি করবে। এটা আমাকে গুরু গোবিন্দানকুতি বলতেন, যে আমাকে তুমি এই যে আজকে যে এই যে গুরু পূর্ণিমার এই যে জাঁকজমক, আমাকে গুরুজি বলেছিলেন যে গুরু পূর্ণিমা ঠিক আছে, আমাকে শ্রদ্ধা করো, ভালোবাসো, কিন্তু তুমি যদি আমাকে অনেক বেশি কিছু দাও, কিন্তু তুমি যদি আমার থেকে বেশি কিছু নিতে না পারো, তাহলে লাভ নেই। মানে গুরুকে তুমি কিছু দিতে পারবে না, তুমি গুরুর কাছে নিতে হবে। ঠিক ঠিক। তারপরে এই স্কুলগুলো সম্বন্ধে যেটা আমার প্রশ্ন ছিল, আর স্কুলগুলোতে সম্পর্ক হচ্ছে, আমি বাবা মাদের ভীষণ চাপ যে তুমি এক্ষুনি বড় হবে, এক্ষুনি টাকা রোজগার করো। সঙ্গীত তোমাকে দেবে খ্যাতি যশ সব থেকে নিংড়ে দেবে। এক্স্যাক্টলি। তার মানে এই স্কুলগুলো তো থাকবেই, মানে চলবেই। হ্যাঁ, তোমাকে ভাবতে হবে, বাবা মাকে ভাবতে হবে আমি কোথায় দেব। মানে তুমি কি বলছো গুরু হওয়াটা খুব সহজ আজকের দিনে? না না, আমি ভয় পাই, আমাকে গুরু বলে পালন করি। গুরুর যে সংজ্ঞা বলছে, গুরুর সংজ্ঞা এরকম, আমি গুরুর সংজ্ঞা হচ্ছে নৃত্যম গীতম তথা প্রাণ সঙ্গীতম উচ্চতে। গুরু মানে বিজ্জু মহারাজ, গুরু কেলুচরণ মহাপাত্র, আমি এদের সঙ্গে মিশেছি। এটা আমি কিছুক্ষণের জন্য বিজ্জু মহারাজের সঙ্গে আমার মানে আমার একটা হয়েছিল দিল্লি কাতক কেন্দ্রে। আমি একজন প্রখ্যাত বাংলার নৃত্যশিল্পী রেখা মৈত্রের সঙ্গে আমি গেছিলাম দিল্লি কাতক, কিন্তু তখন আমার একটা শুটিং ছিল সিপিসি বলে একটা সংস্থা ছিল দূরদর্শনে, সেখানে রবীন্দ্রনাথের শ্যামা হবে, তো আমি সেখানে বজ্রসেনের চরিত্র অভিনয় করেছিলাম। রেখাদি ও শ্যামা চরিত্র এবং ডিরেকশন। তো রেখাদি তখন ওই শুটিং এর পর বললেন এখন দিল্লি কাতক কেন্দ্রে যাবো, মহারাজদের সঙ্গে দেখা করতে যাবি? তা কেন জানি উনি আমাকে বললেন, আমি গেলাম, সঙ্গে অনেকে ছিল, আমি আর উনি আমাকে নিয়ে গেলেন দিল্লি কাতক কেন্দ্রে। মানে আমার দেখে মনে হলো যে একটা সত্যিকারের স্বাদ, উনি একজন সত্যিকারের বুধ হয়ে আছেন। তখন মনে হলো যে সবাই ওই জায়গাটা অ্যাচিভ করতে পারে না, মানে ওনার দেখে মনে হচ্ছে ওনার অনেক কুল, কাম, কুল, একটা ভীষণ শান্ত,
ঠিক। মানে যারা ওই পজিশনে যায় তারা হয়তো কথা বলতেই পারেন না, তারা হয়তো খুব মানে সাধু ধ্যানের মধ্যে থাকেন, যখন কথা বলেন ওইটা হয়তো একটা দ্যুতির মতো করে দেন। মানে সেরকম ধরনের কিছু অভিজ্ঞতা হলো, দেখলাম। কিন্তু সেটা তো সবার নয়। আর এখনকার যুগে হয়তো আমি শিখলাম, এই গুরুর নাম করে চললাম, তাহলে হবে না। মানে আমি ওনার কাছে শিখেছি বলে বলে গেলে হবে না। গুরুজি বলতেন আমার কাছে শিখছো, আবার আমি যেরকম ভাবে গুরুজি হয়তো বলতেন একে তুমি শেখাও, আমি গিয়ে শেখালাম। গুরুজি আমাকে যেভাবে হাতের মুভমেন্ট শিখিয়েছিল এটা কঠিন, গুরুজি মার দিত এবং আমি ভাবছি আমি তো মেরে শেখাতে পারবো না, আমি এরকম করে হাতটাকে আগে ব্যালেন্সে করলাম, তারপরে মুদ্রা শিখিয়ে সেটা করতাম। গুরুজিকে আমি কি বললাম, আমি না এইভাবে শুরু করেছি, আপনি তো মার দিতেন, আমি মার ঠার দিতে ভয় পেয়েছি, কারণ আপনি করতেই পারেন। আমি বলছি না তুমি তো সেটা সহ্য করেছো। না সহ্য করেছি আমার নিজের স্বার্থে, যে আমার শিখতে হবে, মানে ওই ভেবে আমি করেছি। সেই যে আসছে আমার কাছে সে তো আর সেটা ভেবে আসছে না। তখন বলছেন এই দেখো মেথড চেঞ্জ হচ্ছে, ক্রমবিবর্তন। এইভাবে ওই জিনিসটাই আছে, রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথেই আছে, ভারতনাট্যমেই আছে, কাথাকালিতেই আছে। হয়তো আজ থেকে 70 বছর আগে কাথাকালি যেরকম ভাবে পরিবেশন হতো এখন একটু চেঞ্জ হয়েছে, এখনকার মতো করে না, একটু শিল্প দাঁড়াবে না। তাই এখন যে স্কুলগুলো তৈরি হয়েছে কিছুটা বাবা মার চাপে পড়ে তুই কত তাড়াতাড়ি এস্টাবলিশ হবে বলে আমি আর শাস্ত্রীয়টা একটু কম শিখে বাজার চলতি যেটা আছে সেটাই যদি শিখিয়ে দিয়ে যদি কিছুটা হয় তাহলে পপুলারিটি তার সঙ্গে এখন মিডিয়াও যেভাবে পপুলারিটি আনতে চাইছে, যে পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের কি হবে জানি। আমি একটু ইন্টারাপ্ট করছি কৌশিক দা, এই মিডিয়ার কথা উঠলো যেহেতু, এখন রিয়েলিটি শো প্রচুর বেড়ে গেছে, টিভিতে তো হচ্ছে এবং এখন দেখি পাড়ায় পাড়ায় হচ্ছে। মানে কোনো সরস্বতী পুজো একটা হলো, কোনো অন্য কোনো অনুষ্ঠানে হতে পারে, চিলড্রেন্স ডেতে হলো, এই যে প্রাইজ দেওয়া, উৎসাহ দেওয়া, সেটা খুব ভালো, সেটা আমি খুব সাপোর্ট করি। এখন এই রিয়েলিটি শোর নামে বা স্ক্রিনে আমরা যা দেখি, আমি খুব সামান্যই বুঝি নাচে, সেটা কি তোমরা তো একেবারে ভেতরে নাচের মধ্যে, এগুলো কি সেই ফর্ম অফ নাচ হচ্ছে নাকি একটা অ্যাক্রোব্যাটস, একটা জিমন্যাস্টিক্স, নাকি এটা অত্যন্ত মডার্ন কিছু, নাকি এটা ছক ভাঙা কিছু অত্যন্ত ক্রিয়েটিভ? একটু বলো তো দর্শকদের জন্য। দর্শকদের প্রথমেই এটা বলি যে আপনারা যখন রিয়েলিটি শো দেখতে বসছেন, একটা অনুষ্ঠান দেখতে বসছেন, ওখানে এডুকেটিভ ভ্যালু নেই বলবো না, ওখানে এডুকেটিভ ভ্যালু আছে। কিন্তু যখন অর্গানাইজ করছে একটা ডান্স অনুষ্ঠান, তাদের ব্যবসায়িক দিক আছে, সেটাকে ভেবেও কিন্তু তাদের কিছু করতে হয়। যেমন ছোটদের বড়দের নাচ, আমি ক্লাস 5-এর একটা মানুষকে ক্লাস 5-এ পড়ে, যার ম্যাচুরিটি ওইটুকু জায়গায়, তাকে আমি বলছি আমার অঙ্গে অঙ্গে কি নাচটা দেয়। রবীন্দ্রনাথ বলছেন যে আমার অঙ্গে অঙ্গে কি বাজায় বাঁশি। এই যদি একটা তার বিস্ময়ে শরীরের মধ্যে একটা ফিলিংস জাগছে, ক্লাস 5-এর একটা মানুষ তার পরিণতি বোধ ব্রেনে, তাকে তো আমরা বড় করে দিতে হবে। দেহ মনে উঠে পুরে কি মাধুরী সুগন্ধ, এটা কিন্তু আমরা সব সময় দেখছি না। আমরা দেখছি একটা গতানুগতিক নাচ হচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথকে ভেবে যদি আমি নাচতে চাই, এই নাচটা আমি কি করে দেখাবো, তাহলে কিন্তু সেটার ভিতর পড়াশোনা করতে হবে। মানে প্রথম কথা, আমি গুরুর বাড়ি যাচ্ছি, নাচ শিখছি, আমি অঙ্গশুদ্ধি করছি, আমার ওখানে অঙ্গশুদ্ধি হচ্ছে। এবং গুরুজির কাছে আমি যে নাচটা শিখতে গেছি শাস্ত্রবিদ, তিনি তার সাহিত্যটা বোঝাচ্ছে। কিন্তু রবীন্দ্রনাথের সাহিত্য কোনো কোনো জায়গায় শাস্ত্র থেকে একটু সরে গেছে। মানে রবীন্দ্রনাথ আমার কাছে শাস্ত্রজ্ঞানী, বীণা মানে জানি ভগবতী মানে সরস্বতী বাজান, দেবর্ষী নারদ বাজান, ওটাই তার যন্ত্র। কিন্তু আমরা দেখছি যে এখানে যে রবীন্দ্রনাথের যে বীণা ইউজ হচ্ছে, বাঁশি কথাটা ইউজ হচ্ছে, সেটা কিন্তু ওই পৌরাণিক মতে ইউজ হচ্ছে না। মানে সেখানে আমার অঙ্গে অঙ্গে যখন নাচছে তখন ওই বাঁশিটাই দেখাচ্ছে। এবং অনেক বড় বড় শিল্পীদেরও আমরা দেখি যে তিনি বাঁশিটা ধরেছেন, কিন্তু সেটা যে প্রেমের বাঁশি, সেটা যে সেই প্রেম কিসের প্রেম, দৈহিক প্রেমের যে চাহিদার একটা স্ফুলিঙ্গ ওর মধ্যে আমার আসছে, সেটাকে আমাকে বোঝাতে হয়। সেই এবং সেটা একটা অন্য স্তরে চলে যাচ্ছে, অন্য স্তরে চলে যায়, এবং সেটা কিন্তু তখন ভক্তিরস থেকেই যায়। কারণ রবীন্দ্রনাথের উপরে কাজ করতে গেলে আগে আমাকে ভক্তি বুঝতে হবে। একদম। কারণ রবীন্দ্রনাথের যে দর্শন আর মানে বৈষ্ণব যে দর্শন, সেইটার সঙ্গে আমরা অনেক মিল পাই। তাই উনি মণিপুরীকে উনি খুব কাছে তুলে নিয়েছেন, আপনি ধরেছেন বারবার। আর কাছাকাছির মধ্যে যেটা পেয়েছিলেন, পুরুষ শাসিত একটা কমিউনিটির মধ্যে ওটা কাজ করে, যেটা কিনা নির্যাতিত সমাজের নয়, তাই উনি খুব অনায়াসে
ওটা নিয়ে আসতে সুবিধা হয়েছে। প্রথম তো নাচ ব্যাপারটা একদমই নয়, ওটা ব্যায়াম শিক্ষার ক্লাস ছিল শান্তিনিকেতনে। তারপর ধীরে ধীরে সেটা নাচের ক্লাস হলো, বড় বড় শ্রদ্ধেয় গুরুরা এলেন, আমাদের সমৃদ্ধ করলেন, এইরকম পরিস্থিতি যাওয়া। কিন্তু রিয়েলিটি শোতে আমরা দেখি টিআরপি বাড়াবার জন্য ওটা হট করে আমরা ওটা বিক্রি করার জন্য যে প্রসেস, সেইটার সঙ্গে কিন্তু আমাদের নাচের যে দর্শন সেটা যায় না। তার মানে ওটা শুধু আনন্দদায়ক এটা একটা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট। আনন্দদায়ক, আমি যে এক্স্যাক্টলি। কাজটা করি এন্টারটেইনমেন্টটা অনেক পরে, আগে আসে আমার কাছে আত্মরঞ্জন। আর কোনো জায়গায় যদি দেখি যে আমি চণ্ডালিকার মাথায়, চণ্ডালিকা আনন্দের মাথায় জল ঢেলে দিচ্ছে, শুদ্ধ করছে, মানে ওই শুদ্ধ কি শুদ্ধ আমি জানি না, মানে প্রকৃতি আনন্দের মধ্যে দিয়ে শুদ্ধতা বুঝেছে, তার সমস্ত শুদ্ধতা, তার মনের যে যা অন্ধকার ছিল সেটা আনন্দর আশীর্বাদে তিনি মুক্ত হয়েছেন, যার জন্য কিনা উনি ওইটা বলতে পারছেন যে শুধু একটি গণ্ডূষ জল, মানে ওইটার মধ্যে দিয়ে তার উত্তরণ। হ্যাঁ, তাই রবীন্দ্রনাথকে আগে প্রথম রবীন্দ্রনাথকে কাজ করতে গেলে আমার যেটা বক্তব্য, যে পাড়ায় পাড়ায় রবীন্দ্রনাথ শেখানো হয়, অর্থাৎ করে বাচ্চাদের মতো করেই ঠিক আছে, কিন্তু যখনই আমি 7-8 উঠছি, বাচ্চাকে 7-8 বাচ্চাকে মেথডটা প্রয়োগ করছি রবীন্দ্রনাথের গান, তখন কিন্তু আমাকে ভেবে নিতে হবে রবীন্দ্রনাথের এই বক্তব্যটা আমি তার কাছে প্রকাশ করতে পারবো এবং আমার যে বোঝাটা পরিষ্কার কিনা। কৌশিকদা, এবারে অন্য একটি প্রসঙ্গে আসবো। তুমি তো অনেক স্টলওয়ার্সদের সাথে কাজ করেছো, আমি তোমার সাথে যখন কথা হয়, আমরা অনেক আড্ডা তো শুনেছি, অনেক অনেক নাম। দ্বিজেন বাবুর সাথে তুমি কাজ করেছো, সুমিত্রা সেনের সাথে তুমি কাজ করেছো, আরো অনেক অনেক নাম, আমি এভাবে নাম বলতে পারবো না, দীর্ঘ তালিকা। তো তুমি তো শুধু কাজ করেছো, পারফর্ম করেছো, বাড়ি এসছো, ব্যাপারটা তো নয়, রিহার্সালস করেছো, একসাথে চা খেয়েছো, উঠেছো, বসেছো, মঞ্চ করেছো, তার বাইরেও কথা হয়েছে, তো কিছু তো তুমি অ্যাবজর্ভ করেছো তাদের থেকে। এই দু একটা অ্যাবজর্ভেশনের কথা তুমি যদি খুব ছোট ছোট টুকরোতে যদি বলো আমাদের দর্শকদের জন্য, তাহলে কি হয় বলো তো, নেক্সট প্রজন্ম বুঝতে পারবেন যে কি পরম্পরাটা ছিল, চলছে, এবং তোমরা সেটা কিভাবে বই নিয়ে যাচ্ছ। তারা খুব মুডি, তাদের ধ্যান ধারণা একদম অন্য। এখনকার কিছু কথিতযশা মানুষের সঙ্গে মিশি, তারাও কিন্তু মানে প্রথম কথা মনের দিক থেকে অনেক বেশি শুদ্ধ হতে হবে। তারা কিন্তু মনের দিক থেকে অনেক পরিষ্কার ছিল, তারা হয়তো আমাদের বলতে পারতো এটা ভুল, এটা করবো না। এখন সেটা, কিন্তু এখন পরিস্থিতি যেটা আসছে যে আমি আমার পরের প্রজন্মকে বলতে পারছি না যে এটা করিস না, এটা কিন্তু খারাপ লাগবে, মানে হঠাৎ মনে হতে পারে যে আমি বোধহয় তার খারাপ চাইছি, মানে এখন বন্ধের মুখ এসে গেছে। কিন্তু আমার সময় তা ছিল না। আমি যাদেরকে পেয়েছি, অসিত চট্টোপাধ্যায়, সাধন গুহ, নরেশ কুমার, অলকানন্দা রায়, আর আমি যাদের সঙ্গে স্টেজ শেয়ার করেছি, যারা আমার হয়তো নায়িকা হতেন, ধরো অলকানন্দা রায়, পলি গুহ, তারপর সুতপা তালুকদার, অনিতা মল্লিক, পূর্ণিমা ঘোষ, মানে এরা তো অনেক অনেক সিনিয়র। এখনকার সময় আমার বন্ধুরা সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, মালবিকা সেন, এরকম অনেক, দু একজন হয়তো বাদও পড়ে যেতে পারে। হ্যাঁ, আমি ওই জন্য বললাম নাম ওইভাবে বলাটা কঠিন। হ্যাঁ, সঙ্গে কাজ করে বুঝেছি যে এরা প্রথমে এরা জোর দিয়েছেন কিন্তু শেখায়। হ্যাঁ, মানে যারা গানের জগতের বললে দ্বিজেন বাবু থেকে আরম্ভ করে চিন্ময় চট্টোপাধ্যায়, মানে যাদের সঙ্গে আমি শ্রীকুমার চট্টোপাধ্যায়, সুমিত্রা সেন, পরবর্তী সময় ইন্দ্রাণী, শ্রাবণী আমার খুব ভালো বন্ধু। হ্যাঁ, এদেরকেও আমি সামনে থেকে দেখেছি। তারপর আমি যেমন উর্মিলা ভৌমিক আমার সাথে অনুষ্ঠান করতে, উর্মিলা, মানে এদের সঙ্গে অনেক সমৃদ্ধ হয়েছে, অনেক কথা, অনেক সময় মানে হয়তো এটা হলে ভালো হয়, ওটা হলে ভালো হয়, আমরা মিলমিশ করে শিখেছি। বা অন্য জেনারেশন আমাকে হয়তো বলছে কৌশিক এটা করিস না, এটার মানে অন্য, সেটার মানেটা হয়তো বুঝতাম না, পরবর্তী সময়ে সেটা বুঝলাম যে এটার মানে রবীন্দ্রনাথ হয়তো এটা বললেন। আমি কৌশিকদার খুবই ভক্ত, মানে ওনার এই পারফরমেন্সেস আমি যখন দেখি, দেখার সৌভাগ্য হয়, ভালো লাগে, একটা অন্যরকম আনন্দ পাই আমি। সেটা কৌশিকদাকে আমি বহুবার বলেছি, অন ক্যামেরাও বলছি। তো এটা একটা মানে উই আর ব্লেস যে কৌশিকদার মতো মানুষ এখনো এইভাবে কাজ করছেন, কাজ করুন, উনি সুস্বাস্থ্যে থাকুন এবং প্রচুর প্রচুর এরকম কাজ করতে থাকুন। আর পরবর্তী প্রজন্ম শিখুন আপনারা এই মানুষটির কাছ থেকে। এই যে তুমি প্রেমের কথা, ডুবে থাকার কথা, শ্যামার কথা বললে, প্রেম করলে কিনা জানি না, বলতে পারো অকপটে, বিয়েটা করলে না কেন? বা বিয়ে করা কি উচিত ছিল? না না, উচিত হলো না। হয়নিটাও বলতে পারি না। ওমা, হয়েছে নাকি? এখনো
প্রসেসিং এ চলছে, আচ্ছা, কোন কারখানায়? সেটা হচ্ছে মানে যতটুকু বুঝেছি এই জগতে এসে, এই নৃত্য জগতে, এই সঙ্গীতের জগতে এসে, মানে মানে দৈহিক যে আমরা যে বিয়েটা বুঝি, আমি যে কাজটা করি তাতে করে বিয়েটা একটু অন্যরকম। মানে মানুষে মানুষে যে বিয়ের কথা তুমি বোঝাতে চাইছো, আমার কাছে যে শুধু মানুষের বিয়ে হয় সেটা তো হয়, কিন্তু এটাও তো হতে পারে যে সঙ্গীতের সঙ্গে আমার শরীরের বিয়ে। এটার একটা প্রসেসিং চাই, সেই প্রসেসিংটা আমি হয়তো নাচ শিখতে শিখতে এখনো প্রসেসিং চলছে। আমার ইচ্ছা যে সুরের সঙ্গে আমার শরীরের বিয়ে হোক। এটা তো একটা ফিলোসফি। হ্যাঁ, ওই ফিলোসফি, সুরের সঙ্গে তাল লয় ছন্দ, সুরেতে তাল লয় ছন্দ আছে, এবং সেইটার সাথে যদি বিয়ে হয় তাহলে ওই সহবাসটা আমার কাছে ভীষণ মানে একটা প্রাপ্তি বলতে পারো, জানো। প্রতিদিন তোমার অঙ্গে অঙ্গে সে রইল। প্রতিদিন এই সঙ্গীত বা এই রবীন্দ্রনাথের যে কর্মকাণ্ড, রবীন্দ্রনাথের ছুতে পারে মহাসমুদ্র, এখানেই যাচ্ছি মানে তলিয়ে যাওয়ার মতো, তলিয়ে যাওয়ার মতো, মানে আদি অন্ত নেই, মানে ওপরে উঠতে কিছু নেই, নিচেও কিছু নেই, মানে কিভাবে ধরবে এক এক সময় জীবনের মানে পরিপ্রেক্ষিতে না বদল হয়ে যাচ্ছে ভাবনা। তবে বিয়েটা হয় ওই একটা সাবজেক্ট আছে শরীর, এই অঙ্গে অঙ্গে প্রতিদিন তুমি বললে, বিয়েটা বোধহয় ওখানেই হয়, মানে কোনো মানুষের সঙ্গে হয়তো সেটা এখনো পর্যন্ত হয়নি। শিল্পের সাথে তোমার হয়েছে, নৃত্যের সাথে তোমার হয়েছে, সঙ্গীতের সাথে হয়েছে। তোমরা এটা অনেকটা দার্শনিক বিয়ে বলা যেতে পারে। সেটা অস্বীকার করার কিছু নেই। আচ্ছা, এই যে একটা সুন্দর সুপুরুষ দেখছেন কৌশিক দাকে, যখন উনি মহিষাসুর হয়ে যান তখন কিন্তু একটা অন্য রকম, অন্য রূপ আমরা দেখতে পাই। তো এই কত বছর ধরে আমরা এই মহিষাসুরকে দেখছি অন স্ক্রিন, এবং আমি তো মনে হয় কৌশিক দার সাথে প্রথম আলাপ হচ্ছে তখন তো আমি মহিষাসুর হিসেবে চিনছি। তো মহিষাসুরের কিছু মুদ্রা অঙ্গে না হোক একটু মুখের মধ্যে দেখতে চাইছি আমরা, কিন্তু তোমার এই মহিষাসুর করার মজাটা একটু বলো তো। তুমি তো দুর্গা পর্দাতে থেকেছে, মহিষাসুর কিন্তু ফিক্সড না, মহিষাসুর ফিক্স না, মহিষাসুর আগে অনেকে করেছেন। হ্যাঁ, আমার প্রথম অবতীর্ণ হয়েছি আমি মহালয়া 1994 সালে, তখন পঙ্কজ সাহা আর সঞ্জিতা দাশগুপ্ত আমায় নিয়েছিলেন দেবশ্রী নারদের চরিত্রে। মানে আমি একটু ইন্টারাপ্ট করছি, মানে রিসেন্ট পাস্টে মহিষাসুরটা ফিক্সড হয়ে গেছে দুর্গাপুজো, তাই তো? হ্যাঁ, সেটা ঠিক, সেটা কিন্তু এইটা না বললেও নয় যে কিভাবে আমার মানে মহালয়াতে, এই মহালয়ার এই বিশেষ অনুষ্ঠান যেটা এখনো পপুলার, এখনো মানুষের আগ্রহ আছে এটা দেখার জন্য। সেই তখন থেকে প্রায় 14 বছরের মতো আমি দেবশ্রী নারদ, যখন হেমা মালিনী আসলেন তখন আমি ভগবান বিষ্ণুর চরিত্রে করেছি। কিন্তু তখন ওগুলো না নাটক ছিল, কিন্তু হেমা মালিনীর নৃত্য নাটক ছিল, সেটা গোবিন্দান কুট্টি আর ঠাকুরনি কুট্টি ইয়ে করেছিলেন, ডিরেক্ট করেছিলেন, কোরিওগ্রাফি কম্পোজিশনের দায়িত্ব ছিল। আর আগেরগুলো কিন্তু সবগুলোই নাটক, মানে আমরা ডায়লগই বলতাম। আমি এই ছোটবেলা থেকে যেহেতু নাটক করতে পারি এই হিসাবে আমি পারি। এরপরে বেশ কয়েকটা বছর হয়ে গেল, যখন পুরনো জিনিসগুলোই দেখাতে লাগলো, দেখতে দেখতে আমার এলো 2021 সালে নতুন হবে। এই নতুন যে 2021 সালে হবে, তখন আমাকে বলা হলো দূরদর্শন থেকে, নন্দিনী চ্যাটার্জি প্রডিউসার, মালিনী মুখার্জি আমাদের তার উপরে ছিলেন, উনি আমাকে এই দায়িত্বটা দিলেন, বললেন যে করো এবং নৃত্যনাট্য হবে। হঠাৎ করে আচ্ছা ঠিক আছে, ওষুধ বোধ আমাকে মানাবে না, বলছে না মানাবে, কাকাগিরি আঙ্গিক তুমি করো, কেন পারবে না? তা আচ্ছা হলো, আমরা কিছু নৃত্যশিল্পী বন্ধু বান্ধব। হঠাৎ 7 দিন বাদে বললো নাটক হবে। আর ও তাহলে নাটক হলে তো তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না, তাহলে আমি নাটক যেরকম করতাম। না তুমি মহিষাসুর। আরে না, মানে মহিষাসুরটা আমাকে ঠিক মনে হয় ঠিক হবে না। না কে বলেছে? মহিষাসুরের যে বর্ণনা অজয়বাবু আমাদেরকে বলছে, নয়নাভিরাম। নয়নাভিরাম কি হতে পারে? ওই রকম ধরনের, ওরকম রাক্ষস খক্ষসের মতো, সে রাক্ষস একটা অন্য মানে রাক্ষসগণ বা রাক্ষস জাতি, তারা যে ওই রকম তা নয়, তাদের ওইরকম ভূত প্রেতের মতো নয়। তুমি যেটা মনে করছো তোমাকে মানাবে না, আমি বলছি না মানাবে না, মানে হবে না বোধ হয়। তোমরা না, নিশ্চয়ই হবে। এইভাবে জোর জবরদস্তি করে ওনারা আমাকে মোট করলেন, আমিও তাতে আচ্ছা ঠিক আছে। এবার ডায়লগটা দিলেন, ডায়লগ করতে হাসি প্র্যাকটিস, এই হাসিটা প্র্যাকটিস করতে করতে একটা মানে ডায়লগ বলা বা অনেক রকম একটা ফেমিনিন ক্যারেক্টার, সেখানে একটা মহিষাসুর আসছে, ফেমিনিন ক্যারেক্টার করতেও আমাকে বললো যে তোমাকে দিয়ে করাতে চাই।
তা আমি আবার কিছু চ্যালেঞ্জ হিসেবে বললাম, হ্যাঁ ঠিক আছে, আমি নারী চরিত্রটা আমি করবো, করে আবার পুরুষ চরিত্রে ফিরবো। বলছি তো সবাই ভালো। হ্যাঁ ভালো, অবশ্যই ভালো, এবং আমরা খুব আনন্দ পাচ্ছি। তুমি এবছরের মহিষাসুর রূপে এসো, মা যদি সেই চান। সেই সেই শুভেচ্ছা সব তোমার। ভগবতীর উপর হ্যাঁ, নির্ভর। এবং তুমি মায়ের হাতেই নিধন হও। হ্যাঁ, তাদের যদি স্বয়ং সঠিক মোক্ষ লাভ যদি পাওয়া যায়, মোক্ষ লাভ কি হয়। আমাদের কথা তো শেষ হচ্ছে না, শেষ হবে না, কৌশিকদার সাথে বসলে কথা শেষ হওয়ার নয়, কিন্তু শেষ আর বিশেষ করতে। করে তোমার সঙ্গে বসলে, একদমই। এরকম লাবণ্য বিশ্বজিতে বসলে তো সেখানে যেমন লাবণ্য তেমন বিশ্ব। থ্যাংক ইউ সো মাচ। আমাদের কথা শেষ করতে হবে। কৌশিকদা, এবারে যেটা জানবো, তুমি তো কাজ করছো, এখনো করছো, এভাবেই করতে থাকো, শুভেচ্ছা রইলো। নেক্সট প্রজন্মের জন্য তোমার কি বার্তা, যারা নাচকে সিরিয়াসলি নিয়ে কাজ করতে চায়, শিখতে চায়? প্রথম হচ্ছে শেখা, তারপর পারফরমেন্স, তারপরে এগিয়ে যাওয়া, তারপরে এস্টাবলিশমেন্ট। আগে যেরকম ভাবে হোক ভালো শিক্ষকের কাছে গিয়ে একেবারে মন দিয়ে নাচ শেখো, বিশ্বাস ভরে, ভক্তি ভরে, মানে একেবারে তার উপরে ভরসা করে, বিশ্বাস করে। তবে হ্যাঁ, যার কাছেই যাও না কেন, যারা শেখান ভালো, একটু খবর নাও, দেখবেন পেয়ে গেছো, তোমার চারপাশেই আছে, তাদেরকে তুমি পেয়ে যাবে। এবং সেখানে গিয়ে বিশ্বাস করে, প্রথম প্রথম তুমি হয়তো দেখবে যে টিচার তোমার দিকে তাকাচ্ছে না, কেন তাকাচ্ছে না সেটা তোমাকে আগে বুঝতে হবে, মানে তোমাকে ওনার কথা শুনতে হবে এবং ওই কাজটা করতে হবে। তাহলে নিশ্চয়ই দেখবেন আপনারা, বা তুমি দেখতে পাবে যে শিক্ষক তোমার দিকে তাকানো। এই তাকানোর পরেই ওনারও একটা তোমার উপর বিশ্বাস আসবে, তোমাকে উনি কারেকশন করাবেন। সবাইকে অপাত্রে বিদ্যাদান হয় না, মানে উনি পাত্র দেখেন, সমস্ত শিক্ষক ভালো পাত্র দেখেন, ওই আধার দেখেন, কার ওই আধার আছে, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে ওই তাকে ওই উপদেশ দিতে থাকেন, তার পেছনে খাটতে থাকেন, এবং ওইটা শুনতে হবে, তোমাকে শুনে প্র্যাকটিস করতে হবে, রোজ প্র্যাকটিস। মানে আমার প্র্যাকটিস হলো না আজকে, এটা রবীন্দ্রনাথ বলতেন। কেন এটা বলছি, রবীন্দ্রনাথ যখন লিখতেন উনি বলতেন এখন আমাকে যেতে হবে, এখন আমার লেখার সময়। আবার কোন কোন সময় উনি অবসর সময় লিখেই চলেছেন, হয়তো খাওয়া দাওয়া ভুলে গিয়ে, মানে উনি লিখছেন, তার মানে কি উনি অনেক পড়েছেন। তাই তুমি গুরুর কাছে, টিচারের কাছে যাও এবং শেখো, কিন্তু অনেক বেশি নাচ দেখতে হবে। তুমি যদি নাচ না দেখে তুমি যদি ভাবো আমি টিচারের বাড়ি যাচ্ছি, নাচ শিখছি এবং আমার হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। মানে তুমি একটা পাঠ নেবে, সেই পাঠের পর তুমি যে কাজ করবে, তুমি যদি না দেখো তুমি কিন্তু কাজ করতে পারবে না। আমি শিখলাম, আমি স্কুলে পড়ি, আমি স্কুলে পড়ছি, স্কুলের বই পড়ছি, আর কিছু পড়ছি না, তুমি কিন্তু পারবে না তোমার জায়গাটা। তাই ইয়াং জেনারেশনের কাছে প্রথমেই, খুব ছোটদের জন্য বলছি না, যারা ধরো মাধ্যমিক পাশ করেছো বা মাধ্যমিক পড়ছো তাদের জন্য বলছি, যারা নাচ নিয়ে, গান নিয়ে বা বাদ্যযন্ত্র নিয়ে বা ছবি আঁকা নিয়ে কাজ করতে, সব দিকেই কিন্তু এটা খুব ভীষণভাবে ইম্পর্টেন্ট যে তোমাকে শিখতে হবে এবং প্রচুর দেখতে হবে। তুমি যদি পেন্টিং ভালোবাসো, পেন্টিং শেখো এবং বিভিন্ন জায়গায় গ্যালারিতে গিয়ে গিয়ে দেখো, সবার আঁকা দেখতে হবে, কিন্তু ভালো করে শিখো, প্র্যাকটিস করো। এটা প্রথম যারা আসতে চাইছো তাদের কাছে এটাই আমার ভীষণভাবে বলার, যে টিচারের বাড়ি যাও, সেখানে গিয়ে ভালো করে শেখো, পড়াশোনা, এবং তারপরে যেরকম করে হোক 1 ঘন্টা অন্তত এই সাবজেক্টটাকে সময় দাও। তুমি যদি এই সাবজেক্টটাকে সময় দাও শেখার ক্ষেত্রে, তুমি নিশ্চয়ই কিছু পাবে, এক্ষুনি কিছু পাবে না। যার ধৈর্য নেই, সংযম নেই, সংযত কোনো বক্তব্য নেই, যারা এক্ষুনি চাইছেন না, তাদের এখানে না আসাটাই হয়তো ভালো। শুনতে খুব খারাপ, আমাকে মার্জনা করবেন, আমি এখনো শিখে চলি, যাদের সঙ্গে আমি মিশি তারাই নতুন প্রজন্মের যারা কাজ করছে তাদের কাজও আমি দেখি, এবং তাদের সঙ্গে তাদের কাজ দেখে আমার ভালোও লাগে। আর যেটা ভালো লাগে না সেটা হয়তো একটু অ্যালুফ করে যায়, মানে হঠাৎ করে বলতে যাব, সেটা হয়তো একটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। সেই বিষয়ে আমি একদম শান্তিপ্রিয় মানুষ, আমি জানি শান্তি পৃথিবীতে নেই, ঈশ্বরের চরণে আছে, অন্তত সুখে তো থাকা যায়। তাই আপনিও ভালো থাকবেন, সমাজ সুখে থাকবে, তাতে করে যারা নতুন প্রজন্ম কাজ করতে আসছে তারা খুব মন দিয়ে শিখুন, আগে শিখুন। না শিখতে পারলে কিন্তু কিচ্ছু ক্রিয়েট করা যাবে না। ভালো না বাসলে কিন্তু আপনি কিছু পাবেন না, আপনি যত ভালোবাসবেন তত ব্যথা পাবে। রবীন্দ্রনাথই বলছে যত বেদনা, মানে যত তুমি বেদনা পাবে তত তোমার চেতনা জাগবে।
এই যে রবীন্দ্রনাথের বক্তব্য, আপনি যত বাধা পাবেন আপনি তত পথ খুঁজে পাবেন। আপনি টিচারের বাড়িতে যান, কিন্তু ভাববেন না টিচার আপনাকে এক্ষুনি দেখবে। টিচার দেখবার সময় ওয়েট করেন। টিচার কিন্তু, ভালো শিক্ষক কিন্তু ভালো আধার চায়, কোন পাত্রে বিদ্যা দান করবেন। এটুকুই শুধু এই সমাজকে, নতুন প্রজন্মকে বলা, এইটুকুই আমার বলা। আপাতত কৌশিকদার বলা শেষ হলো ঠিকই, আমারও আজকের মতো কথা বলা শেষ হলো ঠিকই, এই এপিসোডে কথা বলা শেষ হলো ঠিকই। থ্যাংক ইউ কৌশিকদা, থ্যাংক ইউ সো মাচ। অনেকটা কথা বলা গেল, ধন্যবাদ। আর আপনারা যে এতক্ষণ দেখছেন, এজন্য আপনাদের অনেক বাকি যা কথা রইল সে কথা নিশ্চয়ই হবে। পডকাস্ট অ্যান্ড মোর উইথ লাবণ্য অ্যান্ড বিশ্বজিৎ, এই চ্যানেলের এই প্ল্যাটফর্মের সাথে থাকুন। এরকম আরো অনেক অনেক গুণী মানুষদের আমরা কাছে পাবো, এই আশা রাখি। তাদের সাথে কথা বলবো, জানবো, শিখবো এবং আপনাদের কাছে সেই বার্তা, সেই মেসেজ পৌঁছে দেবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।